Hello, my dear students. I hope all of you are well by the grace of the Almighty Allah. Today, I will take another class on voice. In my previous class, I also discussed about voice. Today, I will discuss on some special rules of voice. So, if you pay attention, you will learn a lot from this class. So, let's start. Today, I will discuss on some different types of structure of voice. প্রথমে আমি তোমাদেরকে আজকে এক দুটো উদাহরণ দেব। উদাহরণ দিয়ে আমরা সেই সেন্টেন্সগুলো কিভাবে প্যাসিভ করা যায় সেই বিষয়গুলো দেখব। আমরা ইতিমধ্যে এর আগের ক্লাসগুলোতে বেসিক আলোচনা হয়ে গেছে। আমরা সেখানে জানছি যে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভ করার সময় এম ইজ আর বসে, যদি মূল ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে ওয়াজ ওয়ার বসে, আর যদি টু হ্যাভ প্লাস ভার্ব 3 হয় তাহলে টু হ্যাভ ভার্বের পরে বিন বসে, এবং মডেল প্লাস ভার্ব 1 থাকলে সেই প্যাসিভ করার সময় মডেলের পরে বি বসে, এবং যদি টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি বসে তাহলে প্যাসিভ করতে হলে আমাদের টু বি ভার্বের পরে বিং বসে। আজকে আমরা এই বিষয়গুলোর ভিত্তি করেই আজকে আরও নতুন কিছু নিয়ে আলোচনা করব। দেখো, এখানে দেওয়া আছে হি কিল্ড হিমসেলফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি হচ্ছে সাবজেক্ট, কিল্ড হলো ভার্বের পাস্ট ফর্ম, এবং হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো সেন্টেন্সের অবজেক্ট হতে পারে, কিন্তু কখনো সেই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। সেক্ষেত্রে আমরা কেমনে প্যাসিভ করব লক্ষ্য করো। আমরা এই ক্ষেত্রে এই সাবজেক্টের অ্যাক্টিভের যে সাবজেক্টটা ছিল প্যাসিভেরও সেই সাবজেক্টটাই রেখে দেব। তাহলে আমরা এই সাবজেক্টটাই লিখলাম। এই ভার্বটা দেখে আমরা টু বি ভার্ব বসাবো। যেহেতু এখানে কি আছে, কিল্ড আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, সো আমাদেরকে এটার প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়ার লিখতে হবে। তারপরে আমাদেরকে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তারপরে লিখতে হবে প্রিপোজিশন বাই। তারপরে আমরা কি লিখব, এই রিফ্লেক্সিভ প্রোনাউন যা আছে হুবহু তাই রেখে দেব। সো সেন্টেন্সটা লক্ষ্য করো তো, হি কিল্ড হিমসেলফ। যদি আমরা এটা প্যাসিভ করি তাহলে কী হয়, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। প্লিজ লক্ষ্য করো সেন্টেন্সটা বুঝতে পারছো কি না। আমরা প্রথমে সাবজেক্ট এটাই রেখে দিলাম হি, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম লিখলাম ওয়াজ, তারপরে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম কিল্ড, তারপর প্রিপোজিশন বাই, এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ। আমরা আরও দু একটা সেন্টেন্স লক্ষ্য করি। দেখো, দ্য গার্ল প্রেজেস হারসেলফ। এই সেন্টেন্সটা যখন আমরা প্যাসিভ করবো তখন আমরা কী লিখবো, দ্য গার্ল, অর্থাৎ অ্যাক্টিভের যেটা সাবজেক্ট ছিল প্যাসিভের সাবজেক্ট সেটাই দ্য গার্ল। এরপরে দেখো, যেহেতু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে প্যাসিভ করতে হলে এম ইজ অথবা আর লিখতে হয়। তাহলে দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার আমরা কী লিখবো, ইজ লিখবো। দ্য গার্ল ইজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজড, তারপরে বাই, তারপরে হারসেলফ। আচ্ছা, আমি আশা করি এই বিষয়টা তোমাদের কাছে যথেষ্ট ক্লিয়ার হয়েছে। আমরা কয়েকটা সেন্টেন্স দিয়ে দিই তোমাদের বাসার কাজের জন্য। তাজরি ফ্যান্স হারসেলফ। তাজরি ফ্যান্স হারসেলফ। দে হ্যাভ কোয়ারেলড দেমসেলভস। এই সেন্টেন্সগুলো তোমরা
বাসায় নিজে নিজেই প্র্যাকটিস করবা, আশা করি তোমরা পারবে। আর না পারলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে, কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আমরা এখন আরেকটা নতুন নিয়মে যাই। যদি কোনো সেন্টেন্সে অ্যাক্টিভ হয়ে যায় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ থাকে, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, তাহলে আমরা কীভাবে প্যাসিভ করব? একটা বিষয় তোমাদের পরিষ্কার হওয়া উচিত, সেটা হচ্ছে মনে রাখবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে হলে বা অবজেক্ট হতে হলে সেটা সাধারণত অবশ্যই নাউন অথবা নাউনের সমগোত্রী হতে হয়। তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে, তাহলে আমরা এই সেন্টেন্সের এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে অবশ্যই সাবজেক্ট করতে পারবো না। তাহলে আমাদের কী করতে হবে? তখন আমরা এই সাবজেক্টটাকেই সাবজেক্ট হিসেবে রাখবো, তারপরে এই ভার্ব অনুযায়ী টু বি ভার্ব লিখব এবং এরপরে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, তারপরে এই সরাসরি এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব লিখব। আশা করি বুঝতে পারছো। আমরা দু একটা সেন্টেন্স দেখি, যেমন আয়রন ফিলস রাফ। লক্ষ্য করো, আমরা যখন এই সেন্টেন্সটাকে প্যাসিভ করবো তখন অবশ্যই এই রাফকে সাবজেক্ট করতে পারবো না। তখন আমাদের কী করতে হবে? এই আয়রন কি সাবজেক্ট লিখতে হবে? আমরা লিখবো তাহলে আয়রন ইজ, যেহেতু ফিলস আছে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে অথবা এস বুঝতে কী হয়? এম ইজ অথবা আর হয়, আমরা আগে আলোচনা করছি। তাহলে আয়রন ইজ, এরপরে ভার্ব 3 লিখবো ফেল্ট, এরপরে সরাসরি আমরা কী লিখবো? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব লিখবো রাফ। আশা করি বুঝতে পারছো। আয়রন ইজ ফেল্ট রাফ। আমরা আরও কয়েকটা সেন্টেন্স লিখব, যেমন গ্রিন ম্যাঙ্গোস ডু নট টেস্ট সুইট। আরও কয়েকটা সেন্টেন্স দেখো, রাইস সেল চিপ। এই তিনটা সেন্টেন্স তোমরা নিজেরা প্র্যাকটিস করো বাসায়। আশা করি তোমরা উপরের যে স্ট্রাকচার দেওয়া আছে সেই স্ট্রাকচারকে ফলো করে তোমরা প্যাসিভ করবা, আশা করি তোমরা পারবে। এরপর আমরা আরেকটা সেন্টেন্স লক্ষ্য করি। যদি কোনো সেন্টেন্স এভাবে দেওয়া থাকে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো অবজেক্ট নাই। তো এই সেন্টেন্সটা যখন আমরা প্যাসিভ করব তখন আমরা এই সাবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে রেখে দেব, তারপরে এই টু বি ভার্বটাই লিখব, এরপরে আমরা কি লিখব? বিং লিখব, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তারপর আমরা এটার ভার্ব 3 লিখব। আশা করি বুঝতে পারছো। আমরা একটা উদাহরণ দেখি। লক্ষ্য করো, দেওয়া আছে দি কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ মিল্কিং। এই সেন্টেন্সে আমরা কী দেখি? দ্য কাউ হচ্ছে সাবজেক্ট, টু বি ভার্ব হলো ইজ, মিল্কিং হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত। এখানে কোনো অবজেক্ট নাই, তাহলে আমরা এটাকে প্যাসিভ করার সময় আমরা কি করব? এই সাবজেক্টটাকে সাবজেক্ট লিখব। তাহলে আমরা কী লিখব? দ্য কাউ ইজ বিং মিল্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আরও কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে লক্ষ্য রাখো, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য হাউস ইজ বিল্ডিং।
দ্য হাউস ইজ বিল্ডিং। সো এই সেন্টেন্সগুলোকে যখন আমরা প্যাসিভ করব এই নিয়মটা ফলো করব। লক্ষ্য করো, দ্য বুক সাবজেক্ট, ইজ টু বি ভার্ব, প্রিন্টিং হলো ভার্বের সাথে আইএনজি, দ্য হাউস হলো সাবজেক্ট, ইজ হলো টু বি ভার্ব, বিল্ডিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এই সেন্টেন্সগুলোকে আমরা এই নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই বাসায় এই সব প্রবলেমগুলো সলভ করবা, আশা করি তোমরা পারবে। আমি এখন আরেকটা নতুন স্ট্রাকচারে যাব, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স এভাবে দেওয়া থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। লক্ষ্য করো, এই সেন্টেন্সটা কিন্তু একটি স্ট্রাকচারের দিক থেকে বড় হলো। তাহলে আমরা কী লিখবো? প্রথমে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, টু থাকবে অর্থাৎ ইনফিনিটিভ থাকবে, এবং এই ইনফিনিটিভের একটা অবজেক্ট থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স লিখি, আই ওয়ান্ট টু এস্টাবলিশ এ স্কুল। আমরা এই সেন্টেন্সটা যদি আমরা উপরের স্ট্রাকচার মিলাই দেখি, তাহলে কি দেখি? প্রথমে সাবজেক্ট হলো আই ওয়ান্ট, ভার্ব, টু এস্টাবলিশ ইনফিনিটিভ, এই স্কুল হলো অবজেক্ট, এক্সটেনশন নাই। সো আমরা যখন এই সেন্টেন্সটি প্যাসিভ করব, তখন আমরা এই টু এর আগ পর্যন্ত যা আছে হুবহু তাই লিখব। তাহলে আমরা কি লিখব? আই ওয়ান্ট, লক্ষ্য করো, অর্থাৎ ইনফিনিটিভ অর্থাৎ টু এর আগ পর্যন্ত যা আছে হুবহু, এটুকু কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আই ওয়ান্ট, তারপর আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এই স্কুল, এরপরে সরাসরি টু বি লিখব। তাহলে লক্ষ্য রাখো, আই ওয়ান্ট এ স্কুল টু বি, এরপরে ইনফিনিটিভের যে ভার্ব ওয়ান ছিল সেই ভার্ব ওয়ানটা হয়ে যাবে ভার্ব থ্রি। সেন্টেন্সটা দেখো তো, বুঝতে পারছি না? তাহলে আই ওয়ান্ট, অবজেক্টের সাবজেক্ট এই স্কুল, তারপরে সরাসরি টু বি, তারপরে এই ভার্ব ওয়ানের ভার্ব থ্রি হচ্ছে এস্টাবলিশড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আরও এক দুইটা সেন্টেন্স দিই তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্স টু হ্যাং দ্য নোটিশ। লক্ষ্য রাখো, এটা যদি আমরা উপরে স্ট্রাকচার মিলাই তাহলে কী দেখবো? দ্য প্রিন্সিপাল সাবজেক্ট, ডিজায়ার্স ভার্ব, টু হ্যাং ইনফিনিটিভ, দ্য নোটিশ হচ্ছে অবজেক্ট। সো আশা করি তোমরা যদি উপরের স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করো তাহলে অবশ্যই তোমরা পারবে। এরপর যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি এইভাবে একটা স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে। কি থাকবে? রিলেটিভ প্রোনাউন থাকবে। আমরা এক্ষেত্রে ধরে নেই যে হো, হোম, হোয়াট অথবা দ্যাট, এরকম কিছু থাকে, এবং এরপরে আবার একটা ক্লজ থাকবে। আমরা এই সেন্টেন্সকে যখন প্যাসিভ করব এইভাবে, আমরা একটা সেন্টেন্স দেখি আগে, যেমন we believe that the earth is round. We believe that the earth is round. আমরা যখন এটা মিলাই তাহলে উই হলো সাবজেক্ট, বিলিভ ভার্ব, দ্যাট এবং এসএস আছে। এটাকে প্যাসিভ করতে হলে আমরা প্রথমেই এই রিলেটিভ প্রোনাউন অর্থাৎ দ্যাট থেকে শুরু করি, এদিকে যা আছে হুবহু তাই লিখে নিব। তাহলে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড লিখলাম। তার মানে এই দ্যাট থেকে শুরু করিয়ে এদিকে আর কোনো পরিবর্তন করতে হবে না, হুবহু যা আছে তাই লিখলাম, দ্যাট দি আর্থ ইজ রাউন্ড। তারপরে আমরা এই ভার্ব দেখে আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব লিখব। এই ক্ষেত্রে মনে রাখা ভালো যে অক্সিলারি ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে কখনো আর হবে না, এম হবে না, শুধুমাত্র ইজ হবে। যদি পাস্ট হয় তাহলে কখনো ওয়ার হবে না, সবসময় ওয়াজ হবে। এছাড়াও যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় হ্যাজ হবে, কখনো হ্যাভ হবে না। তাহলে আমরা এখানে লিখবো দ্যাট দি আর্থ ইজ রাউন্ড,
এটা যেহেতু ভার্ব ওয়ান, তাহলে আমাদের হচ্ছে এম ইজ আর এর মধ্যে কি লিখতে হবে? ইজ লিখতে হবে। তাহলে ইজ, এটা এরপরে এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট দি আর্থ ইজ রাউন্ড ইজ বিলিভড। এরপরে প্রিপোজিশন বাই আস। প্লিজ একটু খুব মনোযোগ দিয়ে দেখো, তোমরা বুঝতে পারছো কি না? দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, অর্থাৎ দ্যাটের পর থেকে যা আছে হুবু তাই লিখলাম। এরপরে এই ভার্ব দেখে ইজ বসলো, কারণ যেহেতু মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে প্যাসিভ করতে হলে এম ইজ অথবা আর লিখতে হয়। তা আমি বলছি তোমাদেরকে যে সবসময় ভাবটা কী হবে? সিঙ্গুলার হবে, এই জন্য লিখলাম ইজ। এরপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বিলিভড, তারপরে বাই প্রিপোজিশন এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আস। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরও এক দুইটা সেন্টেন্স দিই তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য। Everyone knows that honesty is the best policy. তাহলে লক্ষ্য রেখো, প্রথমে সাবজেক্ট এভরিওয়ান, নোজ মূল ভার্ব, দ্যাট এবং পরবর্তী অংশ। তাহলে আমি আশা করি তোমরা এটাও বাসায় প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবে। তো আমরা আজকে কিছু নতুন নিয়ম শিখলাম। আশা করি তোমরা এই ক্লাস করে যথেষ্ট উপকৃত হবে এবং কি আমরা খুব ইমিডিয়েটলি এই ভয়েস নিয়ে আমি আরেকটা ক্লাস নেব ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের। সো আশা করি তোমরা অবশ্যই এই বিষয়গুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং তোমাদের যে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে। আমরা অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত আছি। সো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করো এবং তোমাদের এই করোনার মধ্যেও পড়াশোনার যাতে ঘাটতি না হয়, এই জন্য আজকে আমাদের আয়োজন তখনই সফল হবে যখন তোমরা আমাদের এই ক্লাসগুলো করে তোমরা উপকৃত হবে। সো আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিজেদেরকে সেফ রাখো। সো আশা করি আবার খুব শীঘ্রই দেখা হবে। সেই নাগাদ আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।